মহাকাশ মানেই গভীর নিস্তব্ধতা এবং রহস্য। কিন্তু আজ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে সেই নিস্তব্ধতা এমন এক চিৎকারে পরিণত হতে চলেছিল যা পৃথিবীর ভাগ্য চিরতরে বদলে দিয়েছিল। কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে মানুষ নেই, আছে কেবল দানবাকৃতির প্রাণীদের রাজত্ব। কিন্তু সেই রাজত্বের অবসান হতে চলেছিল মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে। আজকের ভিডিওতে আমরা কেবল বিজ্ঞানের তথ্য দেব না, বরং খতিয়ে দেখব সেই রহস্যময় কনস্পিরেসি থিওরিগুলো। অনেকে মনে করেন সেই গ্রহাণুটি কোনো সাধারণ পাথর ছিল না। কেউ বলেন এটি ছিল ভিনগ্রহীদের একটি পরীক্ষা। আবার কেউ বলেন এটি ছিল প্রকৃতির এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। কেন সেই পাথরটি পৃথিবীর ঠিক ওই জায়গাতে আছড়ে পড়ল? কেন ডাইনোসররা বিলুপ্ত হলো কিন্তু পাখিরা টিকে রইল? এই পুরো ঘটনাটি কি কেবল একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? সেদিন সকালটি ছিল একদম সাধারণ। মেক্সিকোর উপকূলে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছিল। ঠিক তখনই উত্তর দিক থেকে একটি আগুনের গোলা আকাশ চিরে নেমে এলো। এটি ছিল চিকসিলুপ ইম্প্যাক্টর। 10 কিলোমিটার চওড়া এই পাথরটি প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করল। এর গতি এত বেশি ছিল যে এটি বায়ুমণ্ডলে বাতাসকে সংকুচিত করে সূর্যের চেয়েও বেশি উত্তপ্ত প্লাজমা তৈরি করেছিল। আঘাতের ঠিক 1 সেকেন্ড আগে সেই গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডলের উপর এক বিশাল গর্ত বা ভ্যাকুয়াম টানেল তৈরি করেছিল। যখন এটি সমুদ্রের অগভীর পানিতে আছড়ে পড়ল, তখন কোনো শব্দ হয়নি, কারণ শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে এটি মাটির 30 কিলোমিটার গভীরে ঢুকে গিয়েছিল। বিজ্ঞানীরা ইদানিং একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পাথরটি যদি খারাপভাবে পড়ত তাহলে হয়তো ধ্বংসযোগ্য এত বেশি হতো না, কিন্তু এটি পড়েছিল ঠিক 60 ডিগ্রি কোণে। এই 60 ডিগ্রি কোণটিকে বলা হয় ডেডলিয়েস্ট অ্যাঙ্গেল। এই কোণে পড়ার কারণেই পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ সালফার এবং কার্বন ডাইঅক্সাইড বাষ্প হয়ে আকাশে ছড়িয়ে পড়েছিল। যদি এটি কয়েক ডিগ্রি এদিক ওদিক হতো, হয়তো পৃথিবীটা আজ ডাইনোসরদেরই থাকত। প্রশ্ন জাগে, এই নিখুঁত কোণ কি কেবলই ভাগ্য? আঘাতের কয়েক সেকেন্ডের মধ্যে যা ঘটেছিল তা কল্পনা করাও কঠিন। হিরোশিমার পারমাণবিক বোমার চেয়েও 100 কোটি গুণ বেশি শক্তি নিয়ে এই বিস্ফোরণটি হয়েছিল। কয়েক হাজার কিলোমিটার এলাকার সব কিছু, পাথর, পানি, ডাইনোসর, সব নিমিষেই বাষ্প হয়ে গেল। পৃথিবীর ভূত্বক তখন তরল লাভার মতো আচরণ করতে শুরু করল। কয়েক মিনিটের মধ্যে তৈরি হলো 150 মিটার উঁচু এক বিশাল মেগা সুনামি। সেই ঢেউ কেবল উপকূল নয়, বরং মহাদেশের ভেতরে কয়েকশো মাইল পর্যন্ত সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি ছিল আকাশে। বিস্ফোরণের ফলে কয়েক বিলিয়ন টন জ্বলন্ত ছাই এবং কাচের কণা মহাকাশে ছিটকে গিয়েছিল। পৃথিবীর অভিকর্ষের টানে সেই কণাগুলো যখন আবার ফিরতে শুরু করলো, তখন পুরো পৃথিবীর আকাশ যেন এক জ্বলন্ত ওভেনে পরিণত হলো। আপনি যেখানেই থাকুন না কেন, আকাশ থেকে আগুনের বৃষ্টি পড়ছিল। কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর অধিকাংশ বনভূমি জ্বলে ছাই হয়ে গেল। বিজ্ঞানীরা মনে করেন সেই বিকেলে পৃথিবীর উপরিভাগের তাপমাত্রা কয়েকশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। অধিকাংশ ডাইনোসর সেদিন পালানোর জায়গা পায়নি, তারা জীবন্ত দগ্ধ হয়েছিল। এবার আসা যাক কিছু রহস্যময় হাইপোথিসিসে। সব বিজ্ঞানী কি মনে করেন এটা কেবল একটি পাথর ছিল? না, কিছু কনস্পিরেসি থিওরিস্ট এবং উপগবেষকরা একটি বিতর্কিত তত্ত্ব সামনে এনেছেন। একে বলা হয় ডাইরেক্টেড প্যান্সপারমিয়া বা পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। তত্ত্বটি হল, পৃথিবীতে তখন ডাইনোসরদের রাজত্ব ছিল। তারা ছিল বিশাল, শক্তিশালী, কিন্তু বুদ্ধিমান ছিল না। স্তন্যপায়ী প্রাণীরা তখন গর্তের ভেতরে লুকিয়ে থাকত এবং বিবর্তনের কোনো সুযোগ পেত না। অনেক গবেষক প্রশ্ন তোলেন, চিকসিলুপ গ্রহাণুটি কি কোনো উন্নত এলিয়েন সভ্যতা পাঠিয়েছেন, যেন ডাইনোসরদের মুছে দিয়ে বুদ্ধিমান মানুষ প্রজাতির বিবর্তনের পথ প্রশস্ত করা যায়? আরেকটি হাইপোথেসিস হল নেমেসিস থিওরি। বলা হয় আমাদের সূর্যের একটি যমজ তারা আছে যা আমরা দেখতে পাই না।
প্রতি ২৬ মিলিয়ন বছর পর পর সেই তারাটি আমাদের সৌরজগতের ধূমকেতুগুলোকে পৃথিবীর দিকে ঠেলে দেয়। ৬৬ মিলিয়ন বছর আগে সেই ঘটনা কি কোনো মহাজাগতিক ক্যালেন্ডারের অংশ ছিল? বিজ্ঞানের ভাষায় এটা হয়তো কাকতালীয়, কিন্তু ইতিহাসের পাতায় এটা এক নিখুঁত ষড়যন্ত্রের মতো মনে হয়। আপনি কি জানেন মেক্সিকোর সেই গ্রহাণুটি একা ছিল না? ইউক্রেনে বোল্টিস নামে আরেকটি গর্ত পাওয়া গেছে, যা ঠিক একই সময়ের। একে বলা হয় ডাবল ট্যাপ হাইপোথিসিস, অর্থাৎ পৃথিবী কেবল একটি নয়, বরং একসাথে দুটি বা তার বেশি বিশাল উল্কার আঘাতে বিধ্বস্ত হয়েছিল। এটি ছিল যেন মৃত্যু নিশ্চিত করার জন্য এক মহাজাগতিক ডাবল চেক। বিস্ফোরণ আর আগুনের পর শুরু হলো আরও এক ভয়ঙ্কর অধ্যায়। ধোঁয়া আর সালফার সূর্যের আলোকে পুরোপুরি আটকে দিল। পৃথিবী ডুবে গেল এক দীর্ঘ অন্ধকারে, যাকে আমরা বলি ইম্প্যাক্ট উইন্টার। কয়েক বছর ধরে সূর্যের মুখ দেখা যায়নি, গাছপালা মরে গেল, অক্সিজেন কমে গেল, এবং যারা আগুনের হাত থেকে বেঁচেছিল তারা এবার না খেয়ে মরতে শুরু করলো। পৃথিবীর 75% প্রজাতি চিরতরে বিলুপ্ত হয়ে গেল। কিন্তু অবাক করার বিষয় হলো পাখিরা এবং কিছু ছোট স্তন্যপায়ী প্রাণী কীভাবে টিকে রইল, এখানেই বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য। পাখিরা আসলেই ডাইনোসরদেরই একটি বংশধর। যখন বড় ডাইনোসররা মারা গেল, এই ছোট ডাইনোসররা তাদের ওড়ার ক্ষমতা এবং অল্প খাবারে টিকে থাকার সামর্থ্য ব্যবহার করে বেঁচে গেল। আজকের মুরগি বা চড়ুই পাখি, এগুলো আসলে সেই প্রলয় থেকে বেঁচে আসা ডাইনোসরদের সরাসরি বংশধর। এই পুরো গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি বা অলৌকিক ঘটনাটি হলো সময়। আধুনিক সিমুলেশন অনুযায়ী গ্রহাণুটি যদি মাত্র 30 মিনিট আগে বা পরে আসতো, তবে এটি মেক্সিকোর সেই অগভীর চুনাপাথরের স্তরে আঘাত না করে গভীর আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরে পড়ত। পানি সেই শক ওয়েভ শুষে নিত এবং এত বেশি সালফার আকাশে ছড়িয়ে পড়তো না। এর ফলাফল কী হতো? ডাইনোসররা মারা যেত না, তারা আজও রাজত্ব করত। আর যদি তারা থাকতো, তবে মানুষের মতো এত দুর্বল প্রজাতির বিবর্তন হওয়া অসম্ভব ছিল। আমাদের অস্তিত্ব কেবল একটি 30 মিনিটের সময়ের পার্থক্যের ওপর টিকে আছে। আমরা সবাই এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের ধ্বংসাবশেষ থেকে জন্ম নিয়েছি। চিকস্লোপ ইম্প্যাক্টর আমাদের শিখিয়ে দেয় যে পৃথিবী যতই নিরাপদ মনে হোক না কেন, মহাবিশ্ব সবসময় এক অস্থির জায়গা। ডাইনোসররা প্রায় 165 মিলিয়ন বছর রাজত্ব করেছিল, কিন্তু বিলুপ্ত হতে সময় লেগেছিল মাত্র কয়েক বছর। আমরা মানুষরা এখানে এসেছি মাত্র কয়েক লক্ষ বছর আগে। পরেরবার যখন আপনি রাতের আকাশে কোনো শুটিং স্টার বা উল্কা দেখবেন, মনে রাখবেন সেগুলো কেবল সুন্দর আলো নয়, সেগুলো আমাদের মনে করিয়ে দেয় সেই দিনটির কথা, যেদিন আকাশ ভেঙে পড়েছিল। সেই গ্রহাণুটি কি কোনো এলিয়েন ষড়যন্ত্র ছিল, নাকি প্রকৃতির এক নির্মম বিচার? উত্তর হয়তো কোনোদিন জানা যাবে না। তবে এটি সত্য, পৃথিবী তার পুরনো অধ্যায় মুছে ফেলে আমাদের জন্য নতুন জায়গা করে দিয়েছিল। আপনি কি মনে করেন ডাইনোসররা যদি না মরত, তবে আমরা মানুষরা কি টিকে থাকতে পারতাম? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন এবং দি এক্সপ্লোরিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমি নূর, দেখা হবে মহাবিশ্বের পরবর্তী রহস্যময় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।